আমার নাম বিল্লাল। যখন এই ঘটনাটি আমার সঙ্গে ঘটে তখন আমার বয়স ছিল 21 বছর। সেই সময়ে আমি ছোট্ট একটি ঠেলা গাড়িতে ফুচকা নিয়ে শহরে বিক্রি করতাম। ওই সময়ে শহর থেকে ফেরার পথে একদিন আমার সঙ্গে এক দুর্ঘটনা ঘটে এবং আমি সেই দুর্ঘটনায় বেশ বড় একটা ধাক্কা পাই। তবে তৎক্ষণাৎ হয়তো আল্লাহ তাআলা আমার দিকে ফিরে তাকিয়েছিলেন, যার কারণে সেই রাতেই সেই ঝড়ের কবলে আমি আমার জীবনে পাই তাসফিয়াকে। তাসফিয়া এই জগতের কোনো আশরাফুল মাখলুকাত ছিল না। তাসফিয়া ছিল একটা জিন। এটা আমি সেদিনকে জানতে পারিনি, যেদিন আমি ঝড়ের কবলে পড়ে আমার ব্যবসার সমস্ত সরঞ্জাম হারিয়েছিলাম। আমি অতি দরিদ্র ঘর থেকে বিলং করি, পড়াশোনা তেমন করিনি। ওই সময়টাতে আমি যখন ওই ফুচকার গাড়ি নিয়ে শহর থেকে বাড়ি দিকে ফিরছিলাম, তখন তাসফিয়া নামের সেই মেয়েটি আমাকে সাহায্য করে। আমি ওই সময় জানতাম না যে সে কোনো জিন ছিল। পরবর্তীতে তার সঙ্গে যখন আস্তে আস্তে প্রতিনিয়ত আমার দেখা হতো, গল্প হতো, কথা হতো, তারপর আস্তে আস্তে জানতে পারলাম যে সে আসলে একটা জিন জাতি এবং আমাদের মতো আর 5টা স্বাভাবিক মানুষের মতো মানুষ নয়। আজকে আমি শোনাবো আমার জীবনের ঘটনা, যা কিনা আমার জীবনকে পাল্টে দিয়েছিল। এখন আমি বেশ ভালো একটা ব্যবসা করি, সুখে সংসার করছি, সবকিছু নিয়ে আমার জীবন বেশ ভালো চলছে। তবে একটা জিনিস এখন পর্যন্ত খুব মিস করি। সেই জিনিসটা আপনারা গল্পের শেষ পর্যন্ত শুনলে তবেই জানতে পারবেন তাসফিয়ার সঙ্গে তার কি হয়েছিল। জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স প্রাইমের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইমের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সেই সঙ্গে অবশ্যই আমাদের বাকি চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, পুরো গল্পে কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই থাকবো। তাহলে চলুন আমাদের আজকের ঘটনা শুরু করা যাক। ছোটবেলা থেকেই আমার আব্বা কৃষি কাজ করে আমাদেরকে মানুষ করেছে। আমরা মোট 7 ভাই বোন। আমি ছিলাম 5মতম। বড় ভাইরা কোনো কায়দায় কৃষি জমির কাজ করে বড় বোনদের বিয়ে দেওয়া এবং বাকি সমস্ত কিছু করেছে। এক ভাই শহরে থেকে একটা কোম্পানিতে চাকরি করে, আর তখনও আমার আরো 2টো ছোট ভাই ছিল যারা কিনা আব্বার সঙ্গে মাঠে খেতে খামারে কাজ করত। তাদের পড়াশোনা খুব বেশি দূর না। অভাবের কারণে ছোটবেলায় থেকে আমরা পড়াশোনা করতে পারিনি। সরকার যতটুকু সুযোগ দিয়েছিল ততটুকুই পড়েছি, ক্লাস 5 পর্যন্ত। ওই হাতে খড়ি বা লেখা এই জাতীয় জিনিসগুলো পারি। তাছাড়া আমরা ওরকম পড়ালেখা জানা কোনো লোক না। সেহেতু আমাদের এরকম ক্ষেত খামারে বা এরকম টুকটাক ব্যবসা করে খাওয়াই একমাত্র পেশা ছাড়া আর কোনো কিছু করার ছিল না। আমার বয়স যখন 18-19 বছর হলো, তখন আমি চিন্তা করলাম এতদিন কাজ করে যে টাকা পয়সাগুলো জমিয়েছি তা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য শুরু করা যাক। এতে করে অন্তত পক্ষে আমার নিজের হাত খরচ চলে যাবে। একদিন শহরে গিয়েছিলাম। শহর থেকে ফেরার পথে এক লোককে দেখেছিলাম ভ্যানের ওপরে করে এসে ফুচকা, চটপটি এই জাতীয় জিনিস বিক্রি করে বেড়ায়। তার দোকানে একদিন খেয়ে তার কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করেছিলাম। সেখান থেকে মাথায় বুদ্ধি আসলো, যদি শহরে এক জায়গায় না বসে ঠেলা গাড়ির মতো কোনো একটা গাড়ি নিয়ে আমি যদি ঘুরে ঘুরে শহরে এবং গ্রামে বিক্রি করে বেড়াই, তাহলে হয়তো মোটামুটি ভালো একটা প্রফিট আমার হবে। তা দিয়ে টাকা কিছু জোগাতে পারলে অন্তত পক্ষে এই বেকার বসে থাকা লাগবে না। কারণ মাঠে ঘাটে সবসময় কাজ থাকে না। আমি মেঠো মানুষ, কাজ করে আমার জীবন জীবিকা চলে। সেই জন্য ওই দিন চিন্তা করলাম যে এরকম কোনো কিছু একটা করা যায়। আমার কাছে এই কয়েক বছরের গচ্ছিত কিছু টাকা ছিল। সব টাকা তার বাড়িতে দিতাম না। জন খেটে বা যা করে কোনো কাজবাজ করে টাকা পয়সা গুছাতাম, সেই টাকাগুলো নিজের কাছে কিছু রেখে দিতাম জমিয়ে। ছোটবেলা থেকে এটা আমার অভ্যাস ছিল। তারপর আমি একটা ফুচকার গাড়ি কিনলাম। গাড়িটা পুরাতনই ছিল, 4 চাকার একটা গাড়ি, আর ওই অবস্থায় ঠেলে বিক্রি করাটা বেশ ইজি হতো। আমাদের গ্রাম থেকে আমাদের শহরটা কাছেই ছিল, যার কারণে ওইখানে গিয়ে বিক্রি করাটা একদম ইজি ছিল। একদম 3-4 কিলোমিটার রাস্তার দূরত্ব। যাত্রাপথে খুব টুকটুক করে চলে যেতাম, আবার বিক্রি করতে করতে টুকটুক করে চলে আসতাম। এরকম ভাবেই আমার ব্যবসা শুরুর দিকে মোটামুটি বেশ ভালোই চলছিল। একটা জাঁকজমকপূর্ণ ব্যবসায়ী হয়ে উঠেছিল। আমি শহরের একটা কোনায় স্কুলের পাশে দিনের বেলা বসতাম। স্কুল সাধারণত টিফিনের টাইম হতে আর স্কুল ছুটি হলে পোলাপান এই জিনিসগুলো খুব বেশি খেত। এই জন্য আমি দুপুরের দিকে যাওয়ার চেষ্টা করতাম। সকালবেলা এগুলো তেমন একটা বিক্রি হতো না। 2টার দিকে যখন টিফিন দিত ওই টাইমে, আর বিকালে বের হওয়ার পরে ওই টাইমে বেশি বিক্রি হতো। মোটামুটি রাত সন্ধ্যা পর্যন্ত থেকে আমি বেচা বিক্রি শেষ হলে তারপর বাড়িতে ফিরে আসতাম। এটাই আমার নিয়মিত রুটিন ছিল। সে রাত আমার জীবনকে পাল্টে দিয়েছিল। যে রাতে আমি ওদিক দিয়ে আসছিলাম এবং সেটি ছিল এক বৈশাখের ঝড়ো রাত।
সেদিনকে সকাল সকালে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আমার মা আমাকে সমস্ত কিছু জিনিস রেডি করে দিত। আমি সেদিনকে দুপুরের দিকে ভ্যানের ঠেলাটা যেটা ছিল সেটা নিয়ে আমি স্কুলের বারান্দার পাশে সেখানে দাঁড়িয়ে পড়ি, কারণ ওইখানে ছোট ছোট ছেলেপেলে এগুলো খুব খেতে পছন্দ করতো। আমার একটা অভ্যাস ছিল কি, যাদের কাছে টাকা থাকতো না তাদেরকে আমি ফ্রিতে খাওয়াতাম। এটা আমার বাজে অভ্যাস কিনা ভালো অভ্যাস তা আমি বলতে পারবো না, তবে এটা আমার এক ধরনের অভ্যাসের মধ্যে পড়ে। আমি প্রায় দিন এরকমটা করতাম, যার কারণে যেসব ছেলেপেলে বা গরিব বাচ্চা ছিল যারা কিনা টাকা আনতে পারতো না, তারা এরকম ভাবে আমার কাছ থেকে খেত। সেদিনকে একটু দেরি হয়ে গিয়েছিল বিক্রি করতে করতে, প্রায় রাত 9টার মতো বেজে গিয়েছিল। অত রাত পর্যন্ত সাধারণত কখনো আমি বাড়িতে ফিরি না, আগে আগে চলে যাই। তবে ওদিনকে মালামাল কিছু বেঁচেছিল, আর মূলত হচ্ছে ওদিনকে একটু বেশি থেকেছিলাম, বাজার সদাই করলাম, করে আমি ওই ঠেলার মধ্যে জিনিসটা রাখলাম। সাধারণত স্কুল যখন পোলাপান সকলে চলে যায় ওই সময় আমি গাড়িটা নিয়ে বাড়ির দিকে যেতে শুরু করি। যাত্রাপথে টুকটাক বিক্রি হয়, মোটামুটি 7টা 8টা নাগাদ বাড়িতে চলে যাই। কিন্তু ওইদিনকে তখন পর্যন্ত আমাদের শহর থেকে বাড়ি পর্যন্ত যাত্রা শুরু করিনি। আমি ওদিকে যাত্রা শুরু করলাম, কারণ কিছুটা দেরি হয়ে গিয়েছিল বাজার করতে করতে। বাজার সেরে ব্যাগটা ভিতরে ঢুকিয়ে ঠেলাটা ভালো মতো করে আমি বাড়ির দিকে যেতে শুরু করলাম। যাত্রাপথে আচমকা হঠাৎ কালবৈশাখী ঝড় উঠে আসলো। আমি ভাবতেও পারিনি যে এরকমটা হবে। আমি যখন আমাদের ওই মূল রাস্তা থেকে নেমে গ্রামের রাস্তায় উঠলাম, গ্রামের রাস্তা ওইখান থেকে আরো 2 কিলোমিটার ভেতরে, মানে এদিক দিয়ে গেলে একদম একটা মাটির রাস্তা দিয়ে বাড়ি থেকে যেতে হয়। মাটির রাস্তা সবসময় ভেজা থাকে, ওরকম কাদা ওরকম কোনো কিছু হয় না, এদিক দিয়ে টুকটাক ভাবে যাওয়া যায়। আমি আমার সেই ভ্যানটা ঠেলে নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে এত পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হলো, এখানে দাঁড়ানোর মতো কোনো পরিবেশই ছিল না। আশেপাশে না আছে কোনো বাড়িঘর দূর, না কোনো ছাউনি যে সেখানে আমি দাঁড়াবো। মাল মশলা তখন প্রায় ফুরিয়ে এসেছে, ওইগুলো ভিজলে কোনো সমস্যা নেই। বাজার সদাই শুধুমাত্র কাঁচা বাজারই করেছি, তাও নিচে বক্সের মধ্যে রয়েছে, ওইখান থেকে বের না করলেও হবে বা ভিজবেও না। তবে এই মুহূর্তে এখান থেকে এরকমভাবে না গিয়ে কোনো একটা জায়গায় নিরাপদ আশ্রয় দাঁড়াতে হবে। আমি ভাবলাম যে কোথায় দাঁড়ানো যায়। দুই ধারে কোনো বাড়িঘর দূর নেই, শুধু বিস্তৃত মাঠ আর মাঠ। হালকা একটু সামনে গেলেই বাড়িঘর দূর পাওয়া যাবে, তারপর আর কোনো একটা বাড়ির কিনারায় দাঁড়ানো যাবে। এই অবস্থায় যে পরিমাণ ঝড় এবং বাতাস উঠেছে, আমার ভ্যানটাকে একদম ঠেলে নিচে ফেলে দেবে এরকম একটা অবস্থা। ওই মুহূর্তে আমি ভাবলাম যে এখানে একটু দাঁড়াই, কিন্তু এখানে দাঁড়ানোটাই যে আমার জীবনে কাল হবে তা আমি ভাবতে পারিনি। ওই মুহূর্তে খুব জোরে একটা বাতাস আসে এবং আচমকা আমি যে গাছের নিচে দাঁড়িয়েছিলাম সেই গাছ থেকে বিশাল আকৃতির একটা ডাল ভেঙে পড়ে। আর ওই ডালের ওজন এত বড় ছিল, আমি জানতাম না যে এই ডালটা পড়ে আমার ঠেলার গাড়ি এবং উপরে যা কিছু ছিল সমস্ত কিছু ভেঙে যাবে। একদম হুড়মুড়িয়ে আমার গায়ের উপর পড়তে যায়, আমি পেছনে সরে যাই। ডালটা ছিল অনেক মোটা, মোটামুটি বলতে গেলে একটা গাছই ভেঙে পড়েছে, কারণ ওইটা ওরকমভাবে ভেঙে পড়ে যাবে। আসলে মূলত ওইখানে ডালের উপরে সরাসরি আকাশ থেকে ঠাটা বা ডাক পড়েছে। ডাক পড়ে যে এরকমটা হবে আমি কল্পনাও করতে পারিনি। আমি সত্যি পেছনে সরে গেলাম। আমার শরীরের উপর যে পড়েনি সেটাই হচ্ছে শুকরিয়া। আমি অনেকক্ষণ ওইখানে বসে থেকে ভাবলাম যে কি করা যায় এখন। তখনই ঝড় বৃষ্টি শুরু হলো, চারিদিকে বৃষ্টির টান টান প্রভাব। আর এই অবস্থায় আমি যে ওইখানে বসে থাকবো সেরকম কোনো সুযোগ ছিল না। আমি উঠে বসলাম, বসার পর দেখলাম আমার গাড়িটা পুরোপুরি ভেঙে গিয়েছে, চাকা পুরো বাঁকা হয়ে গিয়েছে। এই অবস্থায় গাড়ি এখানে ফেলে রাখা যাওয়াটা ঠিক হবে না, এটাকে নিয়ে যেভাবে হোক নিয়ে যেতে হবে। আমি এক কোনায় বসলাম, ঝড়ের মধ্যে যাওয়া যাচ্ছিল না, আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল এরকম একটা অবস্থা। এটাই আমার ছিল একমাত্র সম্বল। আমি সেখানে মন খারাপ করে বসে পড়লাম। কিছুক্ষণ বাদে ঝড় বৃষ্টি থামলো, আশেপাশে কোনো মানুষজন নেই। ওই সময়টাই এত রাত্রেবেলা এইরকম জায়গায় মানুষজন থাকাটা অস্বাভাবিক বিষয়। আমি সেখানে বসে কান্না করতে লাগলাম, কারণ এটাই ছিল আমার একমাত্র সহায় সম্বল। আমি বললাম, হায় আল্লাহ, এটা তুমি কি করলে? এটা আমার উপর কেমন শাস্তি দিলে বা কেমন জুলুম করলে? আমি এখন কোথায় যাব? আমি এই ব্যবসার উপরে খেটে খেতাম, ব্যবসাটা বন্ধ হয়ে গেল, আমার পুঁজি যা ছিল আমি কি করব? কাছে যা টাকা যা ছিল সমস্ত টাকা পয়সা ভিজে গিয়েছে, আমার কাছে গচ্ছিত কোনো টাকাও নেই যে আমি এই ভ্যানটা ঠিক করব। ওই মুহূর্তে হঠাৎ করেই আমাকে একটা মেয়ে কণ্ঠ ডেকে উঠল, বলল, তুমি কান্না করছো কিসের জন্য? তোমার কি হয়েছে? আমি সামনের দিকে চোখ তুলে তাকালাম। তাকানোর সঙ্গে সঙ্গে দেখলাম একটা সুন্দরী যুবতী মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। পরনে হিজাব টাইপের এক ধরনের জামা এবং মাথায় সুন্দরভাবে হিজাব পেঁচানো। তার শরীরটা এত চমৎকার এবং তার জামাটা এত সুন্দর, তার চেহারাটা একদম মায়াবী রকমের এবং তাকে অন্ধকারে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না। তবে যখন বারবার বিদ্যুৎ চমকাচ্ছে তখন তার চেহারার দিকে আলো পড়ছে
এবং সেই আলোতে বোঝা যাচ্ছে যে সে কোনো সুন্দরী মেয়ে এবং খুব বড় লোক ঘরের মেয়ে, কারণ তার জামা ছিল অনেক দামি এবং কোথাও কোনো ময়লা বা কাদার চিহ্ন নেই। বৃষ্টি ততক্ষণে থেমে গিয়েছে। হালকা হালকা টপটপ করে ওই গাছে পাতা ঝরে নিচে পড়ছে, গাছের পানি। আমি তখন বললাম, আপনি কে? আপনি ঝড় বৃষ্টির মধ্যে এখানে কি করছেন? আর আপনি যে একটু ভেজেননি, ব্যাপার কি? মেয়েটি তখন বলল, সেটা বাদ দিন, আপনাকে যা প্রশ্ন করেছি সেটা বলুন। আপনি এরকম ভাবে কান্না করছেন কিসের জন্য? কি হয়েছে আপনার? আমি তখন বললাম, আমার গাড়িটা ভেঙে গিয়েছে গাছটা পড়ে। গাছটা সরানোর মতো অবস্থাও আমার কাছে নেই। বাড়িতে যেতে হবে, ঝড় বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিলাম। তবে এই অবস্থায় আমি যে কোথায় যাব, এই জন্য আমি কান্না করছি। এই গাছটা এর উপর থেকে সরাতে হবে, তারপর গাড়িটাকে মেরামত করতে হবে। মেরামত করার মতো টাকাও নেই। গাড়িটার যে অবস্থা হয়েছে তাতে করে এটা মেরামত করতে গেলে অনেক টাকা খরচ হবে। আমি যখন কি করি, আমার ব্যবসা বাণিজ্য এমনিতেই খারাপ চলছে, তার উপর দিয়ে এরকম একটা পরিবেশ হবে আমি কখনো ভাবতেও পারিনি। সত্যি কথা, আমি খুব কষ্ট পেয়েছি। মেয়েটি তখন বলল, তুমি এখন বাড়িতে চলে যাও, তোমার এখানে থাকার দরকার নেই। জায়গাটা খুব একটা ভালো না, তোমার ক্ষতি হবে। গাড়িটা ঠিকঠাক মতো আমি ঠিক করে তোমার বাড়িতে পাঠিয়ে দিব, তুমি এটা নিয়ে বাড়িতে চলে যাও। তখন আমি বললাম, কিন্তু আপনি কেন ঠিক করবেন? কিভাবে ঠিক করবেন? মেয়েটি কোনো কথার উত্তর দিল না। বলল, তোমাকে যেটা বলেছি সেটা করো। জায়গাটা ভালো না, তোমার দিকে অনেকেই বদনজর দিয়ে তাকিয়ে আছে, তুমি এখান থেকে দ্রুত চলে যাও। তারপর মেয়েটির কথা শুনে আর কোনো কিছু করার উপায়ও ছিল না, কারণ এমনিতে জায়গাটা আসলেই ভালো না। ওইখানের থেকে পিছন সাইডে 2-3 মাঠ পরে একটা দোসান ভিটা আছে। ওই ভিটায় নাকি অনেক ধরনের ভৌতিক কাণ্ডকলাপ ঘটে। মেয়েটি যেহেতু বলেছে, সেহেতু মেয়েটি জেনে শুনেই বলেছে। আর এই গ্রামের এই পাশটা আমি কখনো আসিনি, সম্ভবত এই বাড়িরই কোনো মেয়ে হবে। তাই ভেবে আমি ভাবলাম যে ভ্যানটা এখানে থাকুক, কালকে সকালবেলা আমি এটাকে এখান থেকে নিয়ে যাব, আর না হলে একটু পরেই আসছি কয়েকজন লোক নিয়ে। মেয়েটি বলল, ঠিক আছে। তারপর আমি হাঁটতে শুরু করলাম। আচমকা মনে পড়লো মেয়েটির কথা। মেয়েটিকে রেখে চলে আসলাম। আমি পেছন দিকে তাকালাম, মাত্র 30 সেকেন্ড পরে মেয়েটিকে আশেপাশে কোথাও আমি দেখতে পেলাম না। খুবই সুন্দর এবং রূপবতী মেয়ে। পরে ভাবলাম, মেয়েটি সত্যি কি কোনো ভূতপ্রেত ছিল, নাকি কোনো অসিহা ছিল যে কিনা আমাকে এরকমভাবে এখান থেকে যেতে বললো। আমি সেখানে আর 1 সেকেন্ডও অপেক্ষা করলাম না। ভয় আমার কাটা দিতে শুরু করলো গা। আমি এখান থেকে খুব দ্রুত গতিতে বাড়ির দিকে চলে আসলাম। বাড়িতে আসার পর আমার মাকে ডাক দিলাম। তারপর আমার চাচা, আমার বড় ভাই আর আমার আব্বা বেরিয়ে আসলো। বললো, কি হয়েছে? আমি তখন বললাম যে, আব্বা, এই ঘটনা, ভ্যান তো চাপা পড়ছে, আমি নিজে মরি না, এটাই হচ্ছে কপাল, ঠাটা পড়ছিল ওইখানে। তখন বললো, যে আচ্ছা থাক, ভ্যান ওইখানে, গাছ যেহেতু পড়ছে, গাছটা সকালবেলা সরায় তারপরে নিয়ে আসতে হবে, এখন তো আর আনা যাবে না। আমরা সকালবেলা ওইখান থেকে নিয়ে আসবো না, তুই এখন শুয়ে পড়, এনে ঠিক করতে হবে। তুই যে কি করিস সেই রাত বেড়াতে, ঝড়ের বৃষ্টির রাতে তুই রাত 10টা বাজে কেন আসতে গেলি বল? আমি তখন বললাম, আব্বা, আজকে হাট ছিল তো, ভাবলাম যে একটু বেশি বিক্রি করে শেষ হাটে হাট করে তারপর বাড়িতে ফিরবো। বাজারের ব্যাগটা ওর মধ্যে রয়ে গেছে, সকালবেলা না আনলে ওটা হয়তো নষ্ট হয়ে যাবে। ওই মুহূর্তে তারপর আমি ঘরে আসলাম। ঘরে এসে কাপড় চোপড় পরিবর্তন করে তারপর শুয়ে পড়লাম আর কি, একটু গোসল করে। রাত্রেবেলা আমার ভালো ঘুম হলো না, কারণ বারবার আমার ওই মেয়েটার কথা মনে হচ্ছিল। মেয়েটা কে? মেয়েটা কেন বা আমার কাছে এসেছিল? আর কি জন্যই বা সে আমার কাছে এসে এরকম ভাবে আমাকে এখান থেকে যেতে বললো? মেয়েটা এত রাত এখানে কি করছিল? রাতে ভালো ঘুম হলো না, বারবার ঘুম ভেঙে উঠলো। এরকমটা সাধারণত হয় না। পরদিন সকাল হতেই আমি, আমার মেঝো ভাই আর বড় ভাই আর সঙ্গে আব্বা চলে গেলাম সেই ভ্যানটা নিয়ে আসতে। আশ্চর্য হয়ে আমি সেখানে তাকিয়ে রইলাম। সেখানে যাওয়ার পর আমি সত্যি কল্পনা করতে পারিনি যে গতকাল রাতে মেয়েটা যা বলেছিল সেটা সত্যি হয়ে যাবে। মেয়েটা আমাকে বলেছিল, তুমি চলে যাও, তোমার ভ্যান ঠিক হয়ে যাবে কালকের মধ্যে। যাওয়ার সময় শুধু এই কথাটাই বলেছিল। আমি সেখানে যাওয়ার পর দেখতে পেলাম আমার ভ্যানটি অক্ষত অবস্থায় রয়েছে, এবং ঠিক যেরকম অবস্থায় ছিল তার থেকে আরো উন্নত অবস্থায়, সেটার মতো রং করা এবং খুব সুন্দর কাঠি দিয়ে মেরামত করা। আমি সত্যি কল্পনা করতে পারছি না এটা কিভাবে হলো। আমার বড় ভাই, মেজো ভাইয়ের আব্বা বলল, তুই কি ফাইজলামি করছিস? কোথায়? কোনো কিছুই তো নষ্ট হয়নি। আমি দেখলাম ভ্যানের উপরে কোনো কিছু নেই, মানে আমার যেসব সরঞ্জাম ছিল, পাতিল পুতুল এগুলো আছে, কিন্তু যে সরঞ্জামগুলো ছিল, যেমন কিছু ফুচকা বেঁচে ছিল, সম্ভবত এগুলো ভিজে গিয়েছিল। তারপর আরো কিছু কিছু মালামাল ছিল, ওগুলোর কোনো কিছু নেই, শুধু পাতিলগুলো রয়েছে। যে স্টিলের পাতিলগুলোর মধ্যে আমি মূলত মশলাগুলো নিয়ে যেতাম সেটাই রয়েছে। আর ভেতরে বক্সের মধ্যে বাজারের সেই ব্যাগটাও নেই। আমি বুঝে উঠতে পারলাম না। আশ্চর্য হয়ে এদিক ওদিকে তাকাতে লাগলাম, কি ব্যাপার ঘটলো। আমার বড় ভাই এবং মেজো ভাই আমাকে বকাঝকা করতে লাগলো যে শুধু শুধু হয়রানি, তাই না? কালকে রাতে আমি তাদেরকে কোনোভাবে বিশ্বাসই করাতে পারলাম না সত্যি সত্যি এরকমটা হয়েছে। তারপর ওইখানে সত্যি সেই পড়া গাছটা ছিল না। আমি তাদেরকে দেখাতে গেলাম যেখানে গাছটা ছিল, গাছটা তো কোথাও নেই।
তারপর তারা রাগবাগ করে চলে গেল। কিন্তু সত্যি কথা বলতে গাছটা যেখান থেকে উপড়ে পড়েছে সেইখানে নিচেটায় গোড়াটা পড়ে আছে, গাছটা সদ্য কাটা। তাদেরকে দেখানোর আগেই তারা রাগবাগ করে এখান থেকে চলে গিয়েছে। আমি গাড়িটা ঠেলে বাড়ি পর্যন্ত নিয়ে আসলাম। আনার পর আমি দেখি ব্যাগটা মার কাছে রয়েছে। মা সকালবেলা রান্না করবে ওই ব্যাগ থেকে বাজার থেকে ব্যাগ থেকে বাজারগুলো নামিয়ে সে রান্না করছে। সঙ্গে বিশাল সাইজের একটা রুই মাছ এবং কিছু মাংস সেখানে রাখা আছে। আমি বললাম, মা এই ব্যাগ কই থেকে আসলো? মা বললো, আরে এটা তো বারান্দায় ছিল। আমি মনে করলাম আর তুই এনে রাখছিস, কালকে বলে না বাজার নিয়ে আসবি। আমি বললাম, ঠিক আছে, কিন্তু আমার কোনো কিছু তালগোল ছিল না আর কি। ওই মুহূর্তে আমি বললাম যে সত্যিই তাই। তখন মা বললো, আমি রুই মাছ কিনিনি কালকে, এমনকি মাংসও কিনিনি। এই মাংসগুলো দেখতে কিসের মাংসের মতো লাগছে আমি জানি না, তবে গরুর মাংসই হবে হয়তো। মা সেগুলো রান্না করলো। এত বেশি বাজার সাধারণত আমি কখনো করি না। আমি মাকে তখন টানা বানা করে বললাম, কালকে কম দামে পাইছিলাম বলে সব নিয়ে আসছি, রান্না করো। মা বললো, কালকে আনা মাছ এখনো জেতা রয়েছে কিভাবে? আমি বললাম, জানি না মা, তুমি এত কথা না বলে রান্না করো তো। সকালবেলা নাকি মাছটা জেতা ছিল এবং মাছটা নাকি নড়তেছিল। এই কথা শোনার পর আমার বুকের ভিতর তখন দরকার করে ওঠে, মেয়েটা কে ছিল? কেন বা সে আমাকে এখান থেকে ওয়ার্ন করলো চলে যাওয়ার জন্য? এবং সে কি আদৌ কোনো মানুষ ছিল? আমার তো মনে হচ্ছে না সে কোনো মানুষ ছিল। আমি ওই ভয়ে 2 দিন আর শহরে গেলাম না জিনিসপাতিগুলো বিক্রি করতে। 2-3 দিন আমি বাড়িতেই থাকলাম। আমার সত্যি ভয় লাগছিল। সন্ধ্যার দিকে তো আমি ওদিক দিয়ে ফিরি, যদি আবার সেই মেয়েটি আমার সামনে পড়ে, আমি তো ভয়ে একদম শেষ হয়ে যাব। আমার সত্যি কেমন যেন লাগতে শুরু করলো। 3-4 দিন আমি আর বিক্রি করতে গেলাম না। মা বললো, কি রে, তুই ফুচকা বিক্রি করতে যাচ্ছিস না কিসের জন্য? কি হয়েছে তোর? আমি বললাম, না মা, কিছু হয় নাই। আম্মা বারবার করে বলতেছিল, আর আমি এই দিনের বেলা চলে আসবো সেই সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ রাতের বেলা আসলে ওই জায়গায় ওই জিনিসটা কোনো মানুষ ছিল না, সেটা আমি স্পষ্ট রূপে বুঝতে পেরেছি। প্রথম দিন হয়তো বুঝতে পারিনি, কিন্তু তার কাণ্ডকলাপ এবং সমস্ত কিছুতে আমি বুঝতে পেরেছি সে কোনো আশরাফুল মাকলুকাত নাই, সে নিশ্চয় কোনো ভূত প্রেত বা এই জাতীয় কিছু। কিন্তু সে আমার উপকার কেন করলো? উপকার না করতেও পারতো। আমি ওই মুহূর্তে ওইগুলো ভাবছিলাম আর ফুচকা বিক্রি করছিলাম সেদিনকে। ফুচকা, চটপটি, ঝালমুড়ি এগুলোই হচ্ছে আমার দোকানের মূল প্রধান আকর্ষণ, এগুলোই বিক্রি করি। সেদিনকে ঝড়ে সব নষ্ট হয়ে গিয়েছিল। পরবর্তীতে ফুচকা, ঝালমুড়ি এগুলো আবার কিনতে হয়েছে, মুড়ি টুড়ি সমস্ত কিনে আমি আবার দোকান সাজালাম। দোকানের মধ্যে কিছু সংযোজন করা হয়েছে, যেমন গ্লাস রাখার জন্য কিছু জিনিস রাখা হয়েছে। একদম খুব সুন্দরভাবে প্লেসমেন্ট ভাবে সমস্ত কিছু রাখা যায়। এমনকি যারা পানি খাবে পানির বোতলগুলো রাখারও খুব সুন্দর একটা স্লটও করে দেওয়া হয়েছে পাশে। কিন্তু এটা কে করলো? আমার এইটাতে তো এরকম কখনোই ছিল না এই গাড়িতে। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম। এরকম করে 4-5 দিন আমি ফুচকা বিক্রি করলাম, তেমন কোনো সমস্যা হচ্ছিল না। বিকেলে চলে আসতাম, ওই স্কুল ছুটি হওয়ার পরে কিছুক্ষণ থাকতাম, পোলাপান চলে গেলে তখন আমি ঠেলা ঠেলতে বাড়িতে চলে আসতাম। আর সন্ধ্যা মাগরিবের পরপর আমি আর বাড়িতে থেকে বের হতাম না, বাসা চায়ের দোকানে চা খেতে গেলে সেটা করতাম। প্রায় বেশ কয়েকদিন পর, কতদিন জানি না, আমি শহর থেকে ফিরছি। সেদিনকে খানিকটা দেরি হয়ে গিয়েছিল, কারণ আম্মা বলেছিল কিছু একটা জিনিস নিয়ে আসতে। সেই জিনিসটা আনতে কিছুটা দেরি হয়েছিল এবং সেটা পেতে দেরি হওয়ার কারণে আমি ওদিনকে 8টা কি 9টার দিকে রওনা দিই এখান থেকে। আগের এই ঘটনা আমি দিব্যি ভুলে যাই। আমাদের গ্রামে ফেরার পথে এই একটাই রাস্তা ছিল, সেহেতু এই একটা রাস্তা দিয়ে আসতাম। আমি ওদিনকে আসছিলাম, তবে আমার একদমই খেয়াল ছিল না যে এই রাস্তা দিয়ে এর আগে আমার সঙ্গে কি ঘটনা ঘটেছে কয়েক মাস আগে, সেটা আমার একদমই মনে ছিল না। আমি ফেরার পথে ওদিক দিয়ে ফিরছিলাম গান গাইতে গাইতে। আমার গানের কণ্ঠ মোটামুটি সুন্দর ছিল। ফেরার পথে হঠাৎ করেই আমি লক্ষ্য করলাম কেউ একজন পেছন থেকে আমাকে ফলো করছে। আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই সে আমাকে ডাক দিল, কেমন আছো তুমি বিলাল? আমি সত্যি অবাক হয়ে গেলাম। এই মেয়েটা আমার নাম জানলো কিভাবে? একটা মেয়ে কণ্ঠ। আমি পেছন দিকে ফিরে তাকাতেই আমার পরানটা একদম বাড়ি মেরে উঠল। এটা সেই মেয়েটা, যে মেয়েটাকে আমি সেদিনকে অন্ধকারে ঝিলিকের আলোতে হালকা দেখেছিলাম, এবং তার চেহারা, তার কাপড় চোপড়ের ধরন সমস্ত কিছু একই রকম। সে আমাকে বলল, বেলাল, তুমি তো দিক দিয়ে যাও না কেন বলো তো? আমি ভয়ে তখন পেছনে সরে গেলাম। ভয়ে তখন আমার হাত পা কাঁপছে। আমি একটু ভীত, এইখানটা এমনিতেই ভীত এবং অন্যরকম জায়গা। তখন সে আমাকে বলল, বেলাল, তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ? আমি তখন বললাম, আপনি কে? আর আপনি সেদিনকে ওরকম কথা কিভাবে বললেন? আমার গাড়িটা আবার ঠিক করলেন কিভাবে? মেয়েটি তখন বলল, বেলাল, তুমি ভয় পেও না। আমি তোমাকে ভয় দেওয়ার জন্য তোমার কাছে আসিনি, বরঞ্চ সেই রাতে তোমাকে বিপদে দেখে, তোমার কান্না দেখে তোমার কাছে এসেছিলাম। সত্যি কথা বলতে আমি তোমার কোনো ক্ষতি করার জন্য তোমার কাছে আসিনি। তুমি একদমই ভয় পেও না। আমি বেশ খানিকটা ভয় সত্যিই পেয়েছিলাম। ভয় পেয়ে তখন আমি তাকে বললাম যে, আপনি কে?
মেয়েটি তখন বলল, আমাকে তুমি করে বলার কিছু নেই, আমি সত্যিই তোমার কোনো ক্ষতি করার জন্য তোমার কাছে আসিনি। আমার নাম তাসফিয়া, আমি একটা জিন। এই কথা শোনার পর তখন তো আমি আর ভয়ে একদম কাতর, কারণ ওই সময়টাতে জিন ভূত এইসব নিয়ে প্রচুর চর্চা হতো। তখন সময়কাল 2006 কি 2007, মানুষজন জিন ভূতের কথা শুনলেই ভয়ে একদম শিহরে উঠত। আমার একদম ঠিক একই অবস্থা। সে যখন বলল তার নাম তাসফিয়া এবং সে একটা জিন, এটা শোনার পরেই আমি যেন একদম ভয়ে একদম কাতর। ও তখন আমার হাতটা খপ করে ধরে ফেললো। তার হাতটা একদম ঠান্ডা ছিল। আমাকে বলল, থাক, তুমি ভয় পেও না, সত্যি আমি তোমাকে ভয় দেওয়ার জন্য কিছু করিনি। দেখো, তোমার উপকার করেছি আমি, আর আমি জিন বলে কি হয়েছে? জিনদের কি তুমি ভয় পাও? আমি তখন বললাম, হ্যাঁ, একটু ভয় পাই। জিনেরা মানুষকে তুলে নিয়ে যায়, তুমি আমাকে নিতে এসেছো তাই না? আমাকে তুলে নিয়ে যাবে, এই জন্য আমি সন্ধ্যার পরে আসতাম না। তাসফিয়া নামের সেই জিন মেয়েটি বলল, আচ্ছা, সেই কারণে বুঝি এখানে আসা হতো না, এই জন্যই তোমাকে কয়েকদিন ধরে দেখছি না। সত্যি কথা বলতে, আসলে তুমি বেশ ভালো মানুষ। এটা তোমার সেদিনকে কান্না দেখিয়ে বোঝা গিয়েছে। তুমি যখন বললে আমার মাকে আমি কি খাওয়াবো, তখন তোমাকে উপকার করতে ইচ্ছে হলো, এবং কেন জানি না তোমাকে জিজ্ঞেস করতে হলো তোমার কি হয়েছে। তবে তুমি বেশ ভালো মানুষ, সেটা কয়েকদিন থেকেই আমি বুঝতে পারছি। তবে আমি দেখছি তুমি ভয়ে ভয়ে বাড়িতে ফেরো, এবং ফেরার সময় যখন এই দিক দিয়ে যাও, তখন আমি তোমাকে ওই ভিটা থেকে দেখি। তখন আমি বুঝতে পারলাম যে মানুষজন সত্যি কথাই বলতো, ওই ভিটায় নির্ঘাত কোনো জিন আছে, এবং যে জিন মানুষের কাছাকাছি এসে মানুষকে ক্ষতি করে। ও তখন বলল, হ্যাঁ, এরকম কিছু জিন আগে এখানে বসবাস করতো, তবে এখন করে না। ওরা মানুষের কাছে এখন যায় না, নিরিবিলি বসবাস করে। তবে মানুষেরা যেরকম ভাবে আশেপাশে বাড়িঘর তোলা শুরু করেছে, এতে করে জিনেদের আর এখানে থাকাটা হবে না। মাঝে মধ্যে ওরা এখানে বেড়াতে আসে, চিরস্থায়ী বসবাসের জন্য এখানে থাকে যেমনটা না। আমাদের গোত্র আছে, সেই গোত্রে আমরা থাকি। ও আমার দিকে তাকালো, তাকিয়ে বলল, এখন কি তুমি ভালো আছো? তোমার গাড়িটা আমি সেদিনকে ঠিক করে দিয়েছিলাম। আমি বলেছিলাম না যে তোমার গাড়িটা আমি ঠিক করে দিব, এতে করে তুমি তোমার ব্যবসা চালিয়ে যেতে পারবে। আর তোমাদের বাড়িতে সেই মাছ এবং মাংস সেদিনকে আমিই পৌঁছে দিয়ে এসেছিলাম। এটা শুধুমাত্র তোমার জন্য করেছিলাম, কেন সেটা জানি না। তবে আমি দেখেছি তুমি ছোট ছোট বাচ্চাদের কিভাবে সাহায্য করো, বা তাদেরকে কিভাবে ফ্রিতে খাওয়াও। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আচ্ছা, তোমার কাছে এই জিনিসটার নাম কি? খুব সুন্দর ঘ্রাণ আসছে, আমাকে একটু খাওয়াবে? পরিমেয়টা আমার পাশে দাঁড়িয়ে আছে, তাকে না খাইয়ে আমার কোনো উপায় নেই, কারণ সে যদি আমার পিছু পিছু আমার বাড়িতে চলে যায়, তখন তো আমি ভয়ে একদম শেষ হয়ে যাব। আমি ভয়ে ভয়ে ফুচকা বানাচ্ছিলাম। ফুচকা নামক সেই অদ্ভুত পানীয়টা তখন আমি তাকে দিলাম খেতে। আমি জানি না কিসের জন্য, মেয়ে মানুষ আর মেয়ে পরি হোক না কেন, যেই হোক না কেন, ফুচকা পছন্দ করবে, এটা অস্বাভাবিক কোনো কিছু না। মেয়েটা খাওয়ার সঙ্গে সঙ্গে বলল, কি সুন্দর খাবার, এত সুন্দর খাবার তো আগে আমি কখনো খাইনি। ওর মুখের ভিতরে লেগেছিল। একটা জিনিস চাবানোর পর যখন ওর মুখের ভিতরে সেই স্বাদটা লেগে আছে, তখন ও এটা খাওয়ার জন্য একদম মরিয়া হয়ে উঠলো। বলল, তুমি এটা খাওয়াও আমাকে, দেখি জিনিসটা খেতে কেমন। আমি সেটা খেতে করতে দিতে লাগলাম। ও জিনিসটা খেতে শুরু করলো। বলল, সত্যি বিলাল, খাবারগুলো খুব সুন্দর, খুব মজাদার। আর কি কি আছে তোমার কাছে? আমি সবকিছু একটু একটু করে খাওয়ালাম। তবে ওর কাছে সব থেকে বেশি মজা লেগেছে হচ্ছে ফুচকা। যেই ফুচকাটা ও ওইখানে বসে প্রায় 4-5 প্লেট খেয়ে ফেললো। একটা স্বাভাবিক কোনো মেয়ের পক্ষে 4-5 প্লেট ফুচকা খাওয়া কি সম্ভব? তাও বড় বড় ফুচকা, এবং খুব বড় বড় প্লেট করে বানাই। এক একটা প্লেটে 15টা করে ফুচকা দিই আমি। ওকে সবগুলো দিতেও 5 প্লেট সম্পূর্ণ সাবার করে ফেললো। বললো, খুব মজা হয়েছে, খুব মজাদার খাবার। তোমাকে কিন্তু টাকা দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নেই। আমি তখন বললাম, তুমি আমাকে যে উপকারটা করেছো, তাতে করে টাকা কেন দিতে হবে? ও তখন বললো, প্রতিদিন খাবো, কিন্তু তখন কিন্তু টাকা চাইতে পারবে না। আমি বললাম, ঠিক আছে, সমস্যা নেই, এমনিতেও তো আমি অনেককে খাওয়াই, তোমাকে না হয় একটু খাওয়ালাম। ও তখন বললো, তাই? আমি বললাম, হ্যাঁ। সত্যি তখন কেন যেন আমার মনের মধ্যে থেকে হঠাৎ করে ভয়টা একদম উধাও হয়ে গিয়েছে। আমি যেন কোনোভাবে ওকে আর ভয় পাচ্ছি না। ও তখন আমাকে বললো, ঠিক আছে, এখন চলে যাও, তোমার সঙ্গে পরে আবার দেখা হবে। কালকে তুমি এখান দিয়ে আসবে না, কালকে কিন্তু যাওয়ার সময় খাইয়ে যেও, ঠিক আছে? তাই বলে ও আমার চোখের সামনে ওর সেই ছোট্ট ডানা দিয়ে আসমানে উড়াল দিল, এবং উড়তে উড়তে একদম প্রজাপতির মতো উড়ে কোথায় চলে গেল। আমি সত্যি বিশ্বাস করতে পারছিলাম না, এটা সত্যি কি কোনো মানুষ নাকি পরী? আমার সঙ্গে তখন কি ঘটলো? এটা কোনো স্বাভাবিক কোনো বিষয়? আমি ভয়ে আর কথা বলতে পারছিলাম না। একে তো ভয় পাচ্ছিলাম জিনের, তার উপর আবার ওই পরিমেয়টার এত সুন্দর ভালো আচরণ। আমি এই অবস্থায় তখন খুব দ্রুত গতিতে বাড়িতে ফিরে আসলাম। পরীটা মানে তাসফিয়া আমার কাছ থেকে চলে গিয়েছে, বলেছে কালকে আবার খেতে আসবে। আমি কি তাহলে তাকে কালকে খাওয়াবো? কালকে কি দেরি করে আসবো? আমি কেন জানি না বলতে পারছি না। তাসফিয়ার কথা এবং হাসি আমার কাছে খুব ভালো লাগছে। তার চেহারাও সুন্দর, তবে তার হাসি এবং কথাবার্তার ধরন আমার কাছে এত ভালো লেগেছে যে আমি পরের দিন ঠিকই বাড়িতে এসে ওর কথা ভাবতে লাগলাম।
এবং পরের দিন ঠিকই আমি দেরি করে আসলাম। আমি কিন্তু ভয়ে কিছুদিন দেরি করে ওইখান থেকে এসেছি, যাতে করে আমার ওর সঙ্গে দেখা না হয়, তাড়াতাড়ি ফিরে আসতাম। কিন্তু ওইদিনকে কেন জানি না মনে করে ওইদিনকে রাতে ওর সঙ্গে আমি দেখা করলাম, আমি জানি না। তবে তাসফিয়া সেদিন থেকে আমাকে ফলো করছে, যেদিনকে মূলত আমি ঝড়ের কবলে পড়েছিলাম। সেদিন রাত থেকে আমার সঙ্গে আছে। আমি ওই অবস্থায় বাড়িতে আসতাম এবং প্রত্যেকদিন সন্ধ্যার পরে যখন আমি ওদিক থেকে বাড়িতে ফিরতাম, তাসফিয়ার সঙ্গে আমার প্রতিদিন ওই রাতের বেলার ওখানে দেখা হতো। তাসফিয়া প্রায় দিন আমার কাছে আসতো এবং এসে আমার কাছে ফুচকা খেত। বলতো এই জিনিসটার মধ্যে কি এমন মায়া আছে আমি জানি না, তবে সত্যি কথা বলতে এটা আমার কাছে এত মজাদার লাগছে। কেন লাগছে সেটা বলতে পারবো না। বেলাল, এটা কি তুমি তৈরি করো? আমি বললাম এটা সবার কাছেই মজা। ও তখন বলল, না বেলাল, এটা আসলে খুব সুস্বাদু খেতে। আমি খেয়ে একদম পাগল এবং মরিয়া হয়ে উঠেছি। কালকে আমার বোন আসবে এটা খাওয়ার জন্য। আমার বোনকে কি তুমি খাওয়াবে? আমি বললাম, কেন নয়, তোমরা এসো, কোনো সমস্যা নেই আমার। আমি ওই অবস্থায় পরিমেয়টাকে ওইটা বলে ওদিনকে চলে আসলাম। ততদিনে পরিমেয়টার সঙ্গে সম্পর্ক বা পরিচয়ের প্রায় 1 সপ্তাহ পার হয়ে গিয়েছে। এর মধ্যে 3 দিন সে আমার দোকানে আমাকে দাঁড় করিয়ে ফুচকা খেয়েছে, মানে ওই রাস্তার মাঝখানে। ঠিক ওই জায়গাটায় আসলে সে হঠাৎ করে কোত্থেকে যে হাজির হয়ে যায় আমি নিজেও জানি না। হাজির হয়ে যায় এবং আমাকে বলে, বেলাল। তারপর তার শরীর দেখতে পাই আমি। তার শরীরে এক ধরনের ঝকমকের আলো জ্বলে। আমার ভ্যানের মধ্যে চারাক থাকতো তখন। সেই চারাক আমি যখন জ্বালাতাম, ও বলতো এটা জ্বালানোর দরকার নেই, আমার শরীরের আলোই সমস্ত জায়গায় আলোকিত করে তুলবে। একদিন আমি এবং তাসফিয়া সেখানে দাঁড়িয়ে আছি। রাত তখন 8টা বাজে। সম্ভবত আমাদের দক্ষিণপাড়া মসজিদ থেকে নামাজ পড়ে এক কাকা লাইট নিয়ে ওদিক দিয়ে ফিরছিল। কাকা আমাকে ওইখানে ফুচকা বানাতে দেখে বলল, কিরে তুই এখানে কি করছিস বিলাল? আমি তখন বললাম, কাকা ফুচকা বানাচ্ছি। তখন কাকা বলল, কার জন্য? পরিমেয়টা কিন্তু তখন আমার পাশে দাঁড়িয়ে আছে, ওকে কাকা দেখতে পাচ্ছে না, ও একটু হাসছে। আমি বললাম, কাকা আমার জন্য, খেতে ইচ্ছে করছে তো, ওই জায়গায় একটু বাতাস আছে, হয়রান হয়ে গিয়েছিলাম তাই বানিয়ে খাচ্ছি। তখন ও দাঁড়িয়ে হাসছে পাশে। বলল, তুমি মিথ্যা কথা কেন বললে? তুমি বলো যে তুমি তোমার বান্ধবীকে খাওয়াচ্ছ। আমি বললাম, না না কাকাকে যদি এটা বলি কাকা বলবে কোন বান্ধবী, অনেক প্রশ্ন করবে, গ্রামের মানুষজনকে তুমি চেনো না। কাকা তখন বললো, কার সঙ্গে ফিসফিস করছিস? আমি বললাম, কাকা কিছু না, তুমি যাও, হিসাব করতেছি, যাও। তারপর কাকা চলে গেল। ওরা 2 বোন হাসতে হাসতে একদম শেষ। তাসফিয়া এবং আসফিয়া দুজনেই অসম্ভব রকমের সুন্দরী এবং রূপবতী। তবে আসফিয়া মানে ওর বড় বোনের বিয়ে হয়ে গিয়েছে। আসফিয়া যখন জিনিসটা প্রথম দিন খেলো, ভাই রে ভাই কি বলবো, তার এইরকম রিয়াকশন, বলল, আমি এত সুন্দর খাবার আমার বাপের জন্মে খাইনি। ও খেয়ে বলল, দিয়ে যাও। দেখতে দেখতে ওরা পুরো ঠেলা শেষ করে ফেললো। যতটুকু মাল মশলা বেঁচে ছিল সমস্ত মশলা ওরা খেয়ে ফেললো। আমি জানি না মেয়েরা এই জিনিসটা এত বেশি পছন্দ করে কিসের জন্য। আসফিয়া নিজেই বেশি খেলো। তাসফিয়া আমার দিকে তাকিয়ে আছে, বলল যে হাসবো নাকি খাবো? একে তো এদিকে বেলালের এই কাণ্ড, আর তোর আপুর তুই এরকম করলি। তাসফিয়া আমার দিকে তাকিয়ে হাসছে, বলল, বেলাল দুঃখিত ভাই, তোমার সমস্ত খেয়ে ফেলেছি। এটা আসফিয়া বেলালকে বলল। তাসফিয়া বলল কি যে, আচ্ছা ঠিক আছে, আজকে আমরা যাই তাহলে। হ্যাঁ, তোমার লস হয়নি তো বেলাল? আমি বললাম যে না, লস কিসের, এগুলো তো বাড়িতেই নিয়ে যেতাম, তোমরা খাচ্ছ বরঞ্চ ভালো হচ্ছে। তখন আসফিয়া আমাদিকে একটি স্বর্ণের বালা এগিয়ে দিল, বলল, এই জিনিসটি রাখো, এটা আমার তরফ থেকে তোমার জন্য গিফট। আমি বললাম, এইটা? তখন ও আমার হাতে ওইটা দিয়ে সঙ্গে সঙ্গে 2 বোন এখান থেকে গায়েব হয়ে গেল। আমি বুঝতে পারলাম না, প্রথমে আমি বুঝতে পারিনি যে জিনিসটা স্বর্ণের। বালা দুটো নিয়ে আমি বাড়িতে আসলাম। আসার পর আমি মাকে বললাম কি, দেখতো মা, তোর হাতে লাগে কিনা। মা হাত বাড়িয়ে দিল, দেখলাম মায়ের হাতের একদম খুব সুন্দর ফিটফাট হয়েছে। মায়ের হাতটা তখন চকচক করছে। আমি মাকে ওই জিনিসটা দিতেই মা বলল, এ তো সোনার বালা, তুই কই পাইছিস? আমি বললাম, মা তোর জন্য নিয়ে আইছি, দেখ তো তোর হাতে লাগে কিনা, তুই পড়তে পারিস কিনা। মা বললো কি যে, হ্যাঁ খুব সুন্দর মানাইছে, কিন্তু এতে কতটুকু সোনা আছে, তুই টাকা পাইলি কই? আমি বললাম, মা তুই এত কথা বলিস কিসের জন্য? বললাম না তুই পর, কই পাইছি কি করছিস সেটা তোর জানা আছে? এতটুকু জানে রাখছি, চুরি করে নিয়ে আসি নাই, নিজে মেহনত করে নিয়ে আসছি। মা আমাকে খুব বিশ্বাস করে, সে সত্যি বিশ্বাস করলো যে তার জন্য মেহনত করে বানাইছি। তবে এটার মধ্যে যে এতখানি সোনা আছে সেটা আমি সত্যিই জানতাম না। তাসফিয়া এর পরের দিন যখন আমাকে জানালো, তখন আমি বুঝতে পারলাম যে এটার মধ্যে এত সোনা আছে। জিনিসটা বেশ ভারী ছিল। মা মনে করেছিল হয়তো খাকি বা লোহা টোহা দিয়ে ভারী করা হয়েছে, ওইটার উপরে একটা আস্তর দিয়ে এটা তৈরি করা হয়েছে। ওই সময়টা এরকম খুব বানাতো মানুষ। তখন আমি ওইখান থেকে যখন তাসফিয়ার কাছে ফুচকা দিচ্ছিলাম একটা একটা করে, তাসফিয়া খাচ্ছিল আর বলছিল, কালকে চুরিটা কি করেছো? আমি বললাম, ওটা আম্মারে দিয়ে দিছি। মা ওইটা পরে খুব খুশি। তাসফিয়া তখন বলল,
ওইটা খুব দামি জিনিস, তোমাদের এখানে অনেক দামি হবে, কারণ ওইটা প্রায় 2-3 ভরি স্বর্ণ আছে। এই কথা যখন আমি শুনলাম, চুরিটা ভারী আছে এটা সত্য কথা, কিন্তু ওর মধ্যে 2-3 ভরি স্বর্ণ থাকবে, এটা জন্য আমার দু কানকে আমি বিশ্বাস করাতে পারছিলাম না। আমি তখন ওকে বললাম, কি বলছো তুমি, 2-3 ভরি সোনা? এত সোনা তো চোখে দেখার মতো অবস্থা নেই আমাদের। ও তখন বললো, হ্যাঁ, আমাদের জিনেদের জগতে এই সমস্ত জিনিসের অভাব নেই, আমার কাছে খুব ভালোই লাগে। যাবে আমাদের জিনেদের জগতে, গেলে তুমি দেখতে পারবে কি পরিমাণ স্বর্ণ আমাদের এখানে আছে। আমাদের যে বিল্ডিং এর কিছু একটা দরজা আছে, সেই দরজা সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি, আব্বা তৈরি করেছেন। আমাদের প্রবেশ গেট, আমাদের এখানে স্বর্ণ খুব সহজলভ্য, এত দামে বিক্রি হয় না। তবে তোমাদের মানুষের এখানে স্বর্ণের দাম খুব বেশি, তাই না? আমি বললাম, হ্যাঁ, একটু বেশি আছে। আমার কাছে এই জিনিসগুলো ওরকম দামিও কিছু মনে হয় না। আমি বিয়ের সময় কাউকে আমার বউকে স্বর্ণের গয়না দিতে পারবো না। ও তখন বললো, বিলাল, তুমি বিয়ের সময় তোমার বউকে স্বর্ণের গয়না দিতে হয়? আমাদের এখানে তো এরকম না, আমাদের এখানে ডায়মন্ড, তারপরে আরো কিছু কিছু জিনিস আছে, সেই সমস্ত জিনিসের প্রচলন আছে। ও একটু মজা করতে শুরু করলো আমার দিকে তাকিয়ে। তবে আমি কেন জানি না দিন দিন তাসফিয়ার প্রতি একটু দুর্বল হয়ে পড়ছিলাম। এই দুর্বলটা কি সেটা আমি জানি না, তবে ওর প্রতি একটা দুর্বল অনুভব করি, সেটা আমি নিজে জানি। আমি তাসফিয়াকে ওদিনকে বললাম, তোমাদের দেশটা দেখতে খুব সুন্দর, তাই না? আমাকে নিয়ে যাবে? তাসফিয়া বললো, তুমি যেতে চাইলে আমি তোমাকে নিয়ে যাব, কোনো সমস্যা নেই। তুমি কি যেতে চাও? আপু অবশ্য খুশি হবে। আপু আজকে শ্বশুর বাড়িতে চলে গিয়েছে, আপু বলেছিল তোমাকে নিয়ে আসার জন্য। তুমি চলো, গেলে খুব খুশি হব। আমি তাসফিয়ার দিকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি যাব, তবে আজকে না, অন্য কোনো একদিন। ঠেলাটা এখানে থাকবে। ও তখন বললো, আচ্ছা ঠিক আছে, কালকে আমি তোমাকে তোমাদের বাড়ি থেকে নিয়ে যাব, কালকে রাতে। তুমি প্রস্তুত থেকো, আর তাড়াতাড়ি তুমি ঠেলা নিয়ে চলে যাও বাড়িতে, ঠিক আছে? আমি রাতে তোমার সঙ্গে দেখা করব। তুমি তোমাদের বাড়ির পেছনে যে বাগানটা আছে না, আম বাগান, ওই আম বাগানের ওইখানে এসে দাঁড়িও, আমি তোমাকে ওইখান থেকে নিয়ে যাব। তাসফিয়া খুব হাসি খুশি মনে থাকতো সবসময়, আমাদেরকে সবসময় খুশি মনে তাকাতো এবং বলতো যে তুমি খুব সুন্দর করে কথা বলো বেলাল। তাসফিয়ার হাসি যত চমৎকার ছিল, ওর চোখের দিকে তাকালে যে কেউ মায়া পড়ে যাবে, ওর চেহারার দিকে তাকালেও যে কেউ মায়া পড়ে যাবে। ও যখন আমার আশেপাশে থাকতো তখন আমার মনটা একদম উৎফুল্ল জয় থাকতো, আমার এত ভালো লাগতো, সেটা কেন আমি বলতে পারবো না, আমি নিজেও জানি না। ওই অবস্থায় আমি বাড়িতে চলে যাই। ওদিনকে সারা রাত আমার ঘুম হয়নি। কালকে জিনের জগতে যাব। জিনের জগৎ দেখতে কেমন, সেখানে মানুষজন কেমন, সেখানে কি মানুষটা আসলেই থাকে নাকি জিন থাকে, এরকম সারা রাত ভরে ভাবতে লাগলাম। তাসফিয়া আমাকে কিভাবে নিয়ে যাবে, তাসফিয়ার সঙ্গে আমি কিভাবে যাব, বা ওকে আমার পছন্দের কথা কিভাবে ওকে জানাবো। ওকে আমি তখন পছন্দ করতে শুরু করেছি, এটা আমি নিজে উপলব্ধি করতে পারি বা আমি নিজে বুঝতে পারি। তবে ওকে আমি এই কথাটা কিভাবে জানাবো সেটা আমি বুঝতাম না। আমি ততদিনে ভাবলাম যে আরো কিছুদিন সময় নেই, তাসফিয়া তো আমার সঙ্গে আছে, ওর সঙ্গে সময় কাটাতে আমার বেশ ভালো লাগতো। ততদিনে তাসফিয়ার সঙ্গে পরিচয়ের বেশ কয়েক মাস কেটে গিয়েছে। এই কয়েক মাসের ভিতরে ও আমাকে মাঝে মাঝে দেখা করতো, সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন এরকম করে দেখা করতো আমার সঙ্গে। ওই সময়টা আমার খুব ভালো কাটতো। রাত 10টা-11টা পর্যন্ত এখানে দাঁড়িয়ে গল্প করতাম আমরা, এখানে বসে বসে পাশাপাশি বসে গল্প করতাম। ও শুধু খিলখিল করে হাসতো আর ফুচকা খেত। ফুচকা শেষ হয়ে গেলে আমার পাশে বসে গল্প করতো। ওইখানে কোনো মানুষজনের আনাগোনা ছিল না। এরকম করতে করতেই ওর প্রেমে যে আমি কখন পড়ে গিয়েছে আমি জানি না। ওকে যে আমি আমার ভালোবাসার কথা জানাবো আমার সাহস ছিল না, কারণ ও একটা পরী। আমি রাতে শুয়ে শুয়ে সবই ভাবছিলাম। পরের দিন সারাদিন এরকম ভাবে কেটে গেল। রাত হলো, সন্ধ্যার পর আমি ঘুইটার ওই পেছনে গিয়ে বসেই আছি। কাজ শেষ করে এসে ও কখন আসবে, আমার সব থেকে দামি এবং ভালো জামাটা পরেছি, সাথে একটু আতরও মেখেছি। আতরটা কিনেছিলাম শহর থেকে এক মসজিদের সামনে থেকে। আতরটা নেওয়ার পর ওর শরীরে খুব সুন্দর একটা ঘ্রাণ আছে, ওইটা ও যখন আসে তখন বুঝতে পারি। আতরটা নেওয়ার পর ও আমাকে বলল, কি ব্যাপার বেলাল, নতুন জামা আর নতুন আতর পরেছো তাই না? আমি বললাম, হ্যাঁ, নতুন জায়গায় যাচ্ছি, পরবো না? ও তখন বললো, চলো তোমাকে আমি নতুন জিনিস গিফট করবো, ঠিক আছে? এমন এমন ভালো ভালো জিনিস গিফট করবো যে তুমি খুব খুশি হয়ে যাবা। আমি বললাম, কি জিনিস? ও বললো, চলো, তুমি গেলেই দেখতে পাবা। আর তোমার সঙ্গে তো, ওই কথা বলে হঠাৎ করে অন্য একটা কাজে ব্যস্ত হয়ে পড়লো। আমি তখন বললাম, হ্যাঁ কি? ও বললো, না কিছু না, চলো। তারপর ও আসার সময় একটা ঘোড়া নিয়ে এসেছিল। ঘোড়াটা মাটির উপর দিয়ে চলে, তবে কোন দিক দিয়ে যে কিভাবে আমি ওদের জগতে গেলাম আমি জানি না। জিনেদের জগতে একটু ভিন্ন, একটু অন্যরকম। তবে আমি কোন দিক দিয়ে যে গেলাম, ঘোড়ার উপর শুধু আমাকে ও বসতে বললো। আমি বসলাম। ও একটা ঘোড়ার উপর বসে আছে আর আমি আরেকটা ঘোড়ার উপরে। ঘোড়াটা যাচ্ছে, কোথা দিয়ে যে নিয়ে যাচ্ছে আমি জানি না। বন জঙ্গলের মধ্যে দিয়ে, গাছপালার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে গাছপালা পেরিয়ে আমি দেখলাম বিরাট এক আলিশান বাড়ি। বাড়িটা খুব সুন্দর, সম্পূর্ণটা সাদা। এরকম সাদা বাড়ি এর আগে আমি কখনো দেখিনি। তখনও রাত, আসমানে ভরা জ্যোৎস্না।
আমি যেখানে ছিলাম সেখানে কোনো জ্যোৎস্নাই ছিল না, কিন্তু এখানে এরকম ভাবে জ্যোৎস্না কোত্থেকে আসলে বুঝতে পারলাম না। আমি দেখলাম বাড়িটার আশপাশ খুব সুন্দর করে সুসজ্জিত করা, সুন্দর ফুলের বাগান আছে। রাস্তাতে যখন ভেতরে উঠলাম, ভেতরে ওঠার পর আমি দেখতে পেলাম ওর বড় বোন আসফিয়া যে আছে সে উপরে বারান্দায় বসে আছে। আসফিয়া আমাকে দেখে বলল, আরে বেলাল, তুমি এসেছো, উপরে আসো, তুমি এসে ভালো করেছো। আমি বাড়ির ভিতরে গেলাম। বাড়িটা একটু একটু সাজানো ছিল, মানে এরকম সাজানো থাকে নাকি এরকম ভাবে থাকে না আমি জানি না। এখানে আসার পর আমি আশেপাশের জিনগুলোকে দেখতে পাচ্ছি। কিছু কিছু জিন জানলা দিয়ে উড়ে বেরিয়ে যাচ্ছে, কিছু কিছু জিন পাখির মতো জানলা দিয়ে আবার নিজের ঘরে প্রবেশ করছে, কিছু কিছু জিন আসমানে তার কালো ডানা দিয়ে ভর করে ভেসে বেড়াচ্ছে। আর অদ্ভুত অদ্ভুত কাজের লোক যারা এই বাড়িতে কাজ করে সে সমস্ত জিনেরা আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। তাদের চোখের মনি একদম ছোট ছোট এবং খুব বড় চোখ। আমি ওটা দেখে শুরুতে ভয় পেয়ে গেলাম। তাসফিয়া তখন আমাকে বলল, ভয় পাবার কোনো দরকার নেই তো, তুমি চলো। ও আমার হাত ধরে আমাকে উপরের তলায় নিয়ে গেল। উপরের তলাটা এত সুন্দর, ভেতরটা একদম পুরো আলোকিত এবং এত চমৎকার আলোক সজ্জা সজ্জিত। পুরোটা সাদা বাড়ি, ভেতরের কারুকার্যগুলো এমন অদ্ভুত, আমি জিন্নাতের বাড়ি বা জগৎ এর আগে কখনো দেখিনি। তখন তাসফিয়া আমাকে উপরের তলায় নিয়ে গেল। তাসফিয়া খুব সুন্দর একটা জামা পরেছে, গোল এবং খুব চমৎকার। এখানে আসার পর ও ওর রুম থেকে জামাটা পরে এসেছে। ও তখন বললো, আমি যখন বাইরে যাই তখন আমরা হিজাব পরে বাইরে যাই, কারণ অন্যান্য জিনেরা আমাদের দিকে তাকালে ওরা আমাদেরকে নানানভাবে বিরক্ত করে। এই জন্য আমরা হিজাব পরে, আমাদের মুখে মুখোশ পরে তখন আমরা বাইরে বের হই। বাড়িতে থাকলে ঘরোয়াভাবে এই ড্রেসই পরি। আমি জানি না কিসের জন্য আমার বুকের ভেতরটা যেন অন্যরকম বারুদ সংখ্যা যাচ্ছিল। আমি যেন খুশি থাকবো আত্মহারা হয়ে পড়ি। তাসফিয়াকে আমি আমার মনের কথা বলবো যে কবে, সেটাই ভাবছিলাম আর কি। ততদিনে তাসফিয়া আমাকে সত্যি অন্যান্য সমস্ত দিক থেকে একদম পাগল করে ফেলেছে, আর আজকে তো পাগলের সমস্ত সীমানায় পার করে ফেলেছে। তাসফিয়া ওদিনকে আমাকে বলে যে এদিকে আসো। ও আমাকে ওর একটা পাশের কক্ষে নিয়ে গেল। নিজের পর আমাকে একটা পাঞ্জাবি দিল, পাঞ্জাবি দিয়ে বললো, এটা পরো, আর এই আতর এটা তোমার জন্য। আর কিছু ড্রেস দিল, সেটা জিনেদের তৈরি ড্রেস। আমাকে জিনিসগুলো পরতে বললো, আমি পরলাম। ওদের বাড়িতে কিসের একটা অনুষ্ঠান যেন ছিল, আমি জানি না, তবে সকলে খুব বেশ আনন্দ উল্লাস করছিল। ওই অবস্থায় আমি তখন ওইখান থেকে ওদের সঙ্গে গল্পগুজব করি। ওর মার সঙ্গে দেখা হয়, ওর বাবা ছিল না, ওর দুটো জিন ভাইয়ের সঙ্গে দেখা হয়। আমার দেখা হওয়ার পরে ওরা আমাকে বেশ ভালোভাবেই সালাম টালাম দেয়, কথাবার্তা বলে। ওদের আচার আচরণ মানুষের মতো ছিল, তবে কথাবার্তা একটু ভিন্ন রকমের ছিল। আর ওরা অদ্ভুত অদ্ভুত টেনে টেনে কথা বলতো, বাংলা ভাষায় কথা বলেও টেনে কথা বলতো, আর অদ্ভুতভাবে ওরা আচরণ করতো। এটা আমি ওইখানে একদিন থাকার পর বুঝতে পারলাম। তাসফিয়া আমাকে এই সমস্ত জিনিস ঘুরিয়ে ফিরিয়ে দেখালো, ওদের বাড়িটা, ওদের বাড়ির আশপাশটা, এবং সকালের সঙ্গে বলল যে ফুচকা কিন্তু খাওয়াতে হবে ভাই। তাসফিয়া ওর বান্ধবীদেরকে সকলকে বলেছে যে ফুচকা খাওয়াতেই হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কালকে রাতে আমার বাড়ির পেছনে যে আম গাছ আছে সেই আম গাছের ওইখানে তোমরা সকলে চলে এসো। ওর বান্ধবীরা সকলে বলল। আমি ওদিনকে ওর সঙ্গে তাসফিয়ার সঙ্গে খেলা এখানে ঘুরে ফিরে খাওয়া দাওয়া শেষ করে যখন ফিরবো, তখন তাসফিয়া আমাকে বললো, তোমার মন খারাপ মনে হচ্ছে, কিছু কি হয়েছে? আমি বললাম, না কিছু হয়নি। তাসফিয়া আমাকে ওদিনকে বাড়িতে দিয়ে গেল। দিয়ে যাওয়ার পর বললো, কালকে আবার তোমাকে আমি এখানে আসবো তোমার সঙ্গে দেখা করতে, ঠিক আছে? আর কিছুদিন পর তোমাকে কিন্তু আমাদের বাড়িতে এমনিতেই যেতে হবে। আমি বললাম, কেন? তাসফিয়া বললো, সেটা পরে বলবো, তুমি আগে কালকে আমাদের সকল বান্ধবীকে ফুচকা খাওয়া, ঠিক আছে? আমি এর পরের দিন মূলত ফুচকা রেডি করছিলাম। আমাদের বাড়িতে কিস্তির লোকজন এসে উপস্থিত হয়েছে। আমার মূলত হচ্ছে আমার আব্বা আর কিছু জমি বন্ধক দেওয়া ছিল, সেটা টাকা পরিমাণ অনেকখানি বেড়ে গিয়েছে, সুদ সমেত। আর কিছু সুদে লোন নেওয়া ছিল, সেই লোনের পরিমাণ অনেকখানি বেড়ে গিয়েছে। আমার বড় ভাইকে ব্যবসার জন্য দেওয়া হয়েছিল, সেই ব্যবসা ডুবিয়েছে সে, আর সেই টাকার ভার এসে পড়েছে আমার আব্বা এবং আমার ঘাড়ের উপর, কারণ ডকুমেন্ট আমাদেরই দেওয়া ছিল। ওই অবস্থায় কিস্তির লোকজন এসে যখন লিগাল নোটিশ পাঠালো এবং আমাদের উপর একটা অন্যরকম টাকার চাপ পড়লো, তখন আমি আসলে বুঝতে পারলাম যে আমি সত্যি খুব বিপদে পড়তে চলেছি। ওদিনকে সন্ধ্যার পরে আমি ফুচকা বানালাম ঠিকই, ওদেরকে খাওয়ালাম আনন্দ উল্লাস নিয়ে। ওর বান্ধবীরা সকলে এসে খেলো এখান থেকে। খাওয়ার পর ওরা এখান থেকে হচ্ছে চলে গেল বান্ধবীরা। আমি এবং তাসফিয়া তখন আমার ওই আমবাগানের পাশে একটা গাছ আছে, সেই গাছের নিচে বসে আছি। তাসফিয়া আমাকে দেখে বললো, কি ব্যাপার বেলাল, তোমার মন খারাপ কিসের জন্য? আমি তখন বললাম যে এই অবস্থা, কিছু করবো বুঝতে পারছি না। তাসফিয়া তখন বললো, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কিছু করা যায় কিনা। তাসফিয়া তখন এখান থেকে চলে গেল। চলে যাওয়ার পর ও কিছুক্ষণ পরে ফিরে আসলো। ফিরে আসার পর বলল, তুমি বলেছিলে না তোমাদের এখানে স্বর্ণের অনেক দাম? আমার কিছু গহনা আছে, এগুলো আমি পরি না তেমন, অনেক বছর আগে আব্বা বানিয়ে দিয়েছিল। জিনিসগুলো বেশ দামি হবে, দেখো তো তোমার কোনো কাজে লাগে কিনা। আমি হাতে নিলাম, 1 কেজির উপরে সোনা হবে, এবং আমি নিজেই ওই স্বর্ণের ইয়েগুলো তুলতে পারছিলাম না। আমি বললাম, এইগুলো তো আমি কি করব? ও তখন আমাকে বললো, রাখো তো,
তুমি আমার এত কাছের ভালো বন্ধু, তুমি যদি এরকম কথা বলো, তুমি রাখো, তুমি যদি এরকম করো তাহলে কিন্তু তোমার সঙ্গে আর কোনো কথাই বলবো না, তোমার সঙ্গে দেখাও করবো না। ও এক প্রকার ওইগুলো বলে আমাকে দিয়ে গেল জিনিসগুলো, আর যাওয়ার সময় হাত ধরে বলল, তোমার কোনো চিন্তা নেই, আমি তো তোমার সঙ্গে আছি, তাই না? আমি ততক্ষণে মনে করলাম যে সত্যি তাসফিয়া বোধহয় আমাকে ভালোবেসে ফেলেছে এবং আমি ওকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসার কথাটা আমি জানাবো, এই কথাগুলোই মূলত হচ্ছে গিয়ে আমি বলতে চাচ্ছিলাম অনেক। ও যাওয়ার সময় বললো, আমি তোমার সঙ্গে কিছুদিন পর দেখা করব, কিছু ব্যস্ততা আছে, কিছুদিন পর এসে তোমাকে একটা কথা বলবো, তখন তুমি যেও। ঠিক আছে, তোমাকে তো যেতেই হবে, এমনিতেই একটা বড় দাওয়াত আছে তোমার। ও এই কথা বলে সেদিনকে চলে গেল। আমি সত্যি জিনিসগুলো এড়িয়ে যাইনি, তবে আমি যখন স্বর্ণকারের দোকানে গেলাম, ওরা দেখে প্রথমে সন্দেহ করেছিল যে কোথা থেকে চুরি করে নিয়ে এসেছি। পরে যখন আমি বললাম না, এগুলো আমাদের পৈতৃক গহনা, কিনলে কেন না কিনলে নাই, তো ওরা তখন বললো ঠিক আছে, আমরা তাহলে এই কম দামে দিব, এখন স্বর্ণের দাম এরকম চলতেছে, তো এরকম এরকম দিব। এই কথা বলে তখন ওরা হচ্ছে আমার কাছ থেকে স্বর্ণ কিনে। আমি কল্পনাও করতে পারিনি যে এত পরিমাণ স্বর্ণ হবে। আমি কিছু পরিমাণ নিয়ে গিয়েছিলাম, যে পরিমাণ এর দাম প্রায় 4 লাখ কি 4.5 লাখ টাকার উপরে হয়, আর আমাদের ঋণের পরিমাণ ছিল 2,31,000 টাকার মতো। তো ওই টাকা দিয়ে আমি তখন হচ্ছে ঋণের ইয়েটা শোধ করি, আর বাকি অর্ধেক আমি হচ্ছে নিয়ে আসি। নিয়ে আসার পর তারপরেও আমার কাছে অনেকগুলো স্বর্ণ বেঁচে ছিল, আর বাকি যে টাকা ছিল সেই টাকাগুলো আমি রেখে দিই। কি করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। বাকি স্বর্ণগুলো আমি তাসফিয়াকে ফেরত দিয়ে দেবো সেটাই ভাবছিলাম। ফেরত দিয়ে দিলে হয়তো ও এই জিনিসগুলো নিয়ে যাবে, তবে ও আমাকে এরকম ভাবে কেন দিল সেটাই বুঝতে পারছিলাম না। তাসফিয়া কয়েকদিন ধরে আসছেও না। হঠাৎ করে এক রাতের বেলা আমি আমার বাগানের পেছনে বসে আছি, কাজ টাজ তখন শেষ, ফুচকা এরকম ভাবে নেইও, ওদিনকে কাজ শেষ করে তাড়াতাড়ি চলে এসেছিলাম। ঠেলা তখন সেরকম ভাবে রাখা, ওর মধ্যে কিছু মালামাল রাখা আছে, আমি তখন ইয়ে করিনি, আমাদের পাশ গরম লাগতেছিল, ওখানে বসে আছি। তো হঠাৎ করেই তাসফিয়ার 3-4 জন বান্ধবী আসে, এসে বলে, ভাইয়া আপনি আজকে ফুচকা খাওয়াবেন না, আরো 2 জন বান্ধবী নিয়ে এসেছি। আমি তখন বললাম যে ঠিক আছে, কিন্তু তাসফিয়া কোথায়? ঠিক সেই মুহূর্তে তাসফিয়া এসে উপস্থিত। তখন বললো, আমরা ছাড়া তো ওরা আসতে পারবে না, তুমি যেহেতু আমার বন্ধু সেহেতু আমি ওদেরকে নিয়ে এসেছি। আর ওরা খাওয়ার জন্য বায়না ধরছিল। ওই মুহূর্তে হঠাৎ করে তাদের এক বান্ধবী বলে উঠলো, তুই তো আর আসতে পারবি না, তোর তো আগামীকালকে বিয়ে, তখন তুই আর আসবি কিভাবে? এই কথা যখন আমি শুনলাম, আমার বুকের ভেতরটা যেন একদম উথাল পাতাল হয়ে গেল। আমি বললাম, তাসফিয়া তোমার বিয়ে মানে? তাসফিয়া তখন বললো, হ্যাঁ, সেই জন্য তো এত ব্যস্ত ছিলাম, তোমাকে আমি বলতে চাচ্ছিলাম, কিন্তু তোমাকে তো পাওয়াই যাচ্ছিল না, আসলে এই কয়েকদিন তোমার কাছে আসা হয়নি। সেদিনকে যখন তুমি আমাদের বাড়িতে গিয়েছিলে, ওদিনকে মূলত আমাকে দেখতে এসেছিল ছেলেপক্ষ, এবং ওরা দেখে বিয়ের সাথে দিনক্ষণ সমস্ত কিছু ঠিক করে গিয়েছে। অবশ্য আগে থেকে বিয়ে কিছুটা ঠিক হয়েছিল। সব কথা বলতে গেলে আসলে মূলত আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে। আর কালকে কিন্তু তোমাদের আমার বাড়িতে দাওয়াত, ঠিক আছে? আমি কিন্তু এসে তোমাকে নিয়ে যাব। তুমি আমার সব থেকে ভালো মানুষ বন্ধু, এর আগে আমি কোনো মানুষ বন্ধু বানাইনি, তবে তুমি একমাত্র আমার মানুষ বন্ধু, অবশ্যই আমার বিয়েতে যাবে। আমার বুকের ভেতরে যখন উথাল পাথাল হয়ে যেতে লাগলো। আমি ভাবতেও পারিনি যে তাসফিয়া আমাকে এরকম একটা কথা বলবে। ততদিনে আমি তাসফিয়াকে ভালোবেসে ফেলেছিলাম, এবং সত্যি ওর প্রতি এত পরিমাণ ভালোবাসা আমার মনের মধ্যে ছিল, আমি সেটা গুছিয়ে কখনো বলতে পারবো না। এরপর থেকে আমি সারা রাত কান্না করি। ওরা চলে যাওয়ার পর আমি কান্না করতে করতে একদম পুরো অস্থির হয়ে যাই। এর পরের দিন তাসফিয়া আমাকে নিতে আসে। আমি হচ্ছে ওই আমবাগানে যাওয়ার কথা ছিল, আমি তো যাবো না ওর সঙ্গে দেখা করতে বা ওর বিয়ে। তো ও সরাসরি আমার ঘরে চলে আসে, আমি যে ঘরে থাকতাম, একদম একচালা একটা ঘর, ভাঙাচোরা ঘর। ও তখন বললো, কি ব্যাপার, তুমি যাবো না কিছুর জন্য, চলো। তাই বলে ও প্রথমে জিন পাঠিয়েছিল 2 জন, আমি যাবো না বলেছি বলে ও নিজে এসেছে। তখন ও এখানকার বিয়ের সাজসজ্জা ছিল, তো আমাকে নিয়ে তখন ওদের এখানে নিয়ে গেল। আমি জানি না কিসের জন্য তাসফিয়া এরকম করলো আমার সঙ্গে, বা ও আমাকে কেন নিতে আসলো। ও তখন আমাকে ওরকম বিয়ের অনুষ্ঠানে নিয়ে গেল। তারপর বিয়ের অনুষ্ঠানে আমি খাওয়ার দাওয়ার খেলাম ওদের সঙ্গে। তো ওরপরে আমি তাসফিয়ার সঙ্গে দেখা করার সুযোগ পাইনি। ও 2 জন জিনকে বলে রেখেছিল আমাকে যেন দিয়ে আসে। বিয়ের অনুষ্ঠান খাওয়ার পরে আমি সেখান থেকে চলে আসি। চলে আসার পর আমার সঙ্গে তাসফিয়ার কখনো দেখা হয়নি, ও আমার সঙ্গে দেখা করতে আসেনি, বা কেন আসেনি আমি জানি না। তবে ওদিনকের পর থেকে আমি ওর সঙ্গে নিজেও দেখা করতে চাইনি, কারণ ওর বিয়ে হয়ে গিয়েছে, ও যেখানে আছে ভালো থাকুক, সুখে থাকুক, আনন্দে থাকুক, আমি আমার মতো থাকি, এটাই হচ্ছে গিয়ে আসল কথা। তো আমি কল্পনাও করতে পারি না যে তাসফিয়া আমার জীবনে এরকম ভাবে আসবে, আমাকে এরকম ভাবে ভালোবেসে আমাকে আমার অন্তরটাকে একদম পুড়ে ছাই করে এরকম ভাবে চলে যাবে, আমি কল্পনাও করতে পারিনি। এই যে দীর্ঘ প্রায় 7-8 মাস সে আমার সঙ্গে ছিল, কারোর প্রতি ভালোবাসা এমনিতেই চলে আসে, ভালোবাসা না এসে কি সেটা সম্ভব, কখনো পারা যায়? আমি তাকে এত পরিমাণ ভালোবেসেছিলাম, কিন্তু সেই ভালোবাসাটার কথা আমি তাকে কখনো বলতে পারিনি। তাসফিয়া আমার কাছে কখনো দেখা করতে আসেনি, কিসের জন্য জানি না।
তবে ও আমাকে যে সম্পদ দিয়ে গিয়েছিল, যে গহনাগুলো দিয়ে গিয়েছিল, ওই গহনার বাজার দর ছিল ওই সময় অনেক বেশি, অনেক প্রচুর দাম ছিল। তারপরে আমি একটা ব্যবসা শুরু করি নতুন করে শহরে, বড় দোকান নিয়ে। তো সেখান থেকে আমি মোটামুটি কায়দায় অনেক বড়লোক হয়েছি, এখন আমার বাড়ি হয়েছে। পরবর্তীতে জীবিকার তাগিদে বা জৈবিক চাহিদার তাগিদে বিয়ে করতে হয়েছে আমাকে পারিবারিকভাবে। তো ওই অবস্থায় আমি বিয়ে করেছি, আমার সন্তান আছে, আমার জীবনটা হয়তো এরকম ভাবেই চলছে। কিন্তু সত্যি কথা বলতে আমি আসলে তাসফিয়াকে এখন পর্যন্ত ভুলতে পারিনি। আজকে থেকে প্রায় অনেক বছর কেটে গিয়েছে। এই অনেক বছরে 20 বছর তো হবেই, 20 বছর কেটে গিয়েছে। 20 বছর আমি তাসফিয়াকে আজ পর্যন্ত ভুলতে পারিনি। আমার এখন ওর কথা মনে পড়ে। মনে হয় যে ওকে যদি আরেকবার দেখতে পারতাম, ও কেন আমার কাছে আসে নাই বা কেন আমার কথা ওর মনে হয় না তা আমি জানি না। কিন্তু সত্যি কথা বলতে ওকে যদি আমি আরেকবার দেখতে পেতাম, আমার জীবনটা সার্থক হতো। আমি যেন একদম খুব আনন্দিত হতাম। শেষবারের মতো আমার একটাই ইচ্ছে, ওকে যেন আমি দেখতে পাই আমার জীবনে একবার। প্রিয় দর্শক, আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই ছিল। আশা করি আপনারা আমাদের আজকের গল্পটি পছন্দ করেছেন। আমাদের আজকের ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এতক্ষণ কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স প্রাইম। প্রাইমের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।